এবার আমরা গভর্নমেন্টের কোথা থেকে আয় হয় এবং কোন কোন ক্ষেত্রে গভর্নমেন্ট ব্যয় করে সেগুলো সম্পর্কে একটা ব্রিফ ধারণা পেলাম। এবার আমরা জানি আমাদের যে আয়টা, সেটা যদি তার থেকে যদি ব্যয় আমরা বেশি করে ফেলি, দুর্গাপুজোর সময় বা ঈদের সময় মানুষের অনেকে হয়ে যায় যে যা আয় তার থেকে বেশি ব্যয় হয়ে যায়, তখন কি হয়? তখন আমাদের কি হয়? ঘাটতি হয়ে যায়, আমাদের যে আয়ের ঘাটতি হয়ে যায়। আমার 1 লক্ষ টাকা আমি বাজেট করেছিলাম যে আমি খরচা করব, সেখানে আমি খরচা করে ফেললাম 1.5 লক্ষ টাকা। তাহলে 50,000 টাকার কি হলো? 50,000 টাকার একটা ঘাটতি হলো। সেটাকে ইকোনমির ভাষায় বলা হয় ডেফিসিট, ইংরেজিতে বলা হয় ডেফিসিট। তো সরকারেরও এরকম হতে পারে। সরকারের আয়ের আমরা সোর্স দেখলাম, ব্যয়ের সোর্স গুলো দেখলাম কোথায় কোথায় ব্যয় করে। সরকারের কি হতে পারে? ব্যয় আয়ের থেকে বেশি হয়ে যেতে পারে। তো এই ব্যয় মানে এই তখন সেটাকে বলা হয় ঘাটতি বা ডেফিসিট। এই যে ডেফিসিট কত রকমের হয় সরকারের, কিভাবে সরকার হিসাব করে ডেফিসিট গুলো গভর্নমেন্ট, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, বিভিন্ন রকম টাইপ অফ ডেফিসিট। যখন ব্যয় আয়ের থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় ডেফিসিট। ঠিক আছে, এই ডেফিসিট কত রকমের হতে পারে, গভর্নমেন্ট কিভাবে হিসাব করে, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে রেভিনিউ এক্সপেন্ডিচার। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আলোচনা করেছি, রেভিনিউ এক্সপেন্ডিচার মানে রেভিনিউ এক্সপেন্ডিচার। যাই হোক, ডেফিসিট। ডেফিসিট প্রথমে বলছে বাজেট ডেফিসিট। বাজেট ডেফিসিট কাকে বলে? সরকারের টোটাল এক্সপেন্ডিচার যদি টোটাল রিসিপ্ট থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় বাজেট ডেফিসিট। টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি কি ছিল আমরা আগেই পড়েছি। টোটাল এক্সপেন্ডিচার বলতে ওর মধ্যে আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্লাস রেভিনিউ এক্সপেন্ডিচার, তাই তো? টোটাল এক্সপেন্ডিচার। আর টোটাল রিসিপ্টস বলতে কি বোঝায়? ক্যাপিটাল রিসিপ্টস প্লাস রেভিনিউ রিসিপ্টস। তাহলে যদি এই যে টোটাল, এটাকে টোটাল রিসিপ্টস বলছে আর এটাকে বলছে টোটাল এক্সপেন্ডিচার, সরকারের টোটাল এক্সপেন্ডিচারটা যদি টোটাল রিসিপ্টের থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় ইকোনমির ভাষায় বাজেট ডেফিসিট। তাহলে বাজেট ডেফিসিট কাকে বলে? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্টস। মানে টোটাল এক্সপেন্ডিচার হয়ে গেল, ধরলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার 50 টাকা, রেভিনিউ এক্সপেন্ডিচার 50 টাকা, তাহলে টোটাল এক্সপেন্ডিচার এখানে 100 টাকা। আর টোটাল রিসিপ্টস হয়েছে, ক্যাপিটাল খাত থেকে আয় হয়েছে 40 টাকা, রেভিনিউ খাত থেকে আয় হয়েছে 40 টাকা। তাহলে এখানে টোটাল 100 টাকা খরচা আর 80 টাকা আয়। তার মানে বাজেট ডেফিসিট কত? বাজেট ডেফিসিট হচ্ছে 20 টাকা। 20 টাকা হচ্ছে বাজেট ডেফিসিট। বোঝা গেছে বাজেট ডেফিসিট কি জিনিস? বাজেট ডেফিসিট মানে টোটাল ব্যয় মাইনাস টোটাল আয়। নেক্সট আমরা দেখবো রেভিনিউ ডেফিসিট কোনটা। তাহলে টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি ছিল? টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্লাস রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। আর টোটাল রিসিপ্টের মধ্যে দুটোই ছিল, ক্যাপিটাল রিসিপ্টস প্লাস রেভিনিউ রিসিপ্টস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা পাচ্ছিলাম বাজেট ডেফিসিট। এবার যদি আরো স্পেসিফিক্যালি হিসাব করতে চাই যে রেভিনিউ খাতের ব্যয়, দেখি আমরা হিসাব করি রেভিনিউ খাতে ডেফিসিট হলো কিনা, তখন আমরা কি ক্যাপিটাল খাতটা বাদ দিয়ে দেবো, রেভিনিউ খাতেরটা শুধু হিসাব করছি তো। তাহলে রেভিনিউ খাতের এক্সপেন্ডিচার যদি রেভিনিউ খাতের রিসিপ্ট থেকে বেশি হয়ে যায়, মানে রেভিনিউ খাতে আমরা দেখছিলাম আগে কি ক্যাপিটাল খাতে আয় হয়েছিল, ব্যয় হয়েছিল 50 টাকা, রেভিনিউ খাতে ব্যয় 50 টাকা। আর এর থেকে আয় হয়েছিল, ক্যাপিটাল খাতে আয় হয়েছিল ধরলাম, ক্যাপিটাল খাতে রিসিপ্ট হয়েছিল ধরলাম 50 টাকা, রেভিনিউ খাতে রিসিপ্ট হয়েছিল 40 টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল খাতের কোনো ডেফিসিট নেই, কিন্তু টোটাল বাজেট ডেফিসিট আছে, কারণ এখানে 100 আর এখানে 90 আছে। তাহলে টোটাল বাজেট ডেফিসিট আছে 10 টাকা। ঠিক আছে, কিন্তু ক্যাপিটাল খাতে আমি বাদ দিলাম, দিয়ে আমি দেখবো শুধু রেভিনিউ খাত থেকে আমার কত ব্যয় হলো আর কত আয় হলো। তখন আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ খাতে আমাদের আয় হয়েছে 50 টাকা, এই ব্যয় হয়েছে, আর আয় হয়েছে 40 টাকা। তাহলে রেভিনিউ ডেফিসিট কত? 10 টাকা। ঠিক আছে,
তো এটা হচ্ছে রেভিনিউ ডেফিসিট। যদি শুধুমাত্র রেভিনিউ খাতের ব্যয়টা হিসাব করে, ব্যয় এবং আয়টা, তো রেভিনিউ খাতের ব্যয় যদি রেভিনিউ খাতের আয় থেকে বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো রেভিনিউ ডেফিসিট। ঠিক আছে, টোটাল হলে সেটা বাজেট ডেফিসিট, শুধুমাত্র রেভিনিউ খাতটা যদি হিসাব করি সেটাকে বলা হয় রেভিনিউ ডেফিসিট। নেক্সট একটা কনসেপ্ট আসছে ফিসকাল ডেফিসিট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং পরীক্ষায় প্রচুরবার এসছে। সেজন্য এই কনসেপ্টটা খুব কনসেন্ট্রেশন দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন। ফিসকাল ডেফিসিটটা কি? ফিসকাল ডেফিসিট বলছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্টস। এটা আমরা আগে জেনেছি, এটাকে বলা হয় বাজেট ডেফিসিট। টোটাল রিসিপ্ট থেকে বলছে এক্সেপ্ট বড়োয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস, এক্সেপ্ট বড়োয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস। টোটাল এক্সপেন্ডিচারটা এখানে আছে। টোটাল এক্সপেন্ডিচার মানে কি? ক্যাপিটাল খাতের এক্সপেন্ডিচার প্লাস রেভিনিউ খাতের এক্সপেন্ডিচার, এটাই তো বলে টোটাল এক্সপেন্ডিচার। তাই তো আমরা আগে জেনেছি টোটাল এক্সপেন্ডিচার মানে ক্যাপিটাল খাতের ব্যয় প্লাস রেভিনিউ খাতের ব্যয়। টোটাল রিসিপ্টস মানে ক্যাপিটাল খাতের আয় প্লাস রেভিনিউ খাতের আয়, এটাকে বলা হয় টোটাল রিসিপ্টস। তাহলে এই ব্যয় যদি আয়ের থেকে বেরিয়ে হয়ে যায়, বেশি হয়ে টোটাল, তখন সেটাকে বলে আমরা বাজেট ডেফিসিট। কিন্তু ফিসকাল ডেফিসিট কাকে বলছে? বলছে সরকারের যে এই যে ব্যয়, ঠিক আছে ব্যয়টা ধরলাম, সরকারের যে আয়টা হয়েছে সেই আয়ের মধ্যে সরকারের কিছু আয় আছে যেটা সরকার লোকের কাছ থেকে ধার করে আয় করেছে। আমি আমার মাসের খরচ হিসাব করছি, আয় এবং ব্যয় হিসাব করছি। তো এই মাসে সাপোজ আমি এই মাসে আমি আয় করেছি 10,000 টাকা। 10,000 টাকা আমি আয় করেছি, আর আমার বন্ধুর কাছ থেকে, এই যে বন্ধু আমার, তার কাছ থেকে ধার নিয়েছি 2,000 টাকা। 2,000 টাকা এর কাছ থেকে ধার নিয়েছি। তাহলে এই মাসে আমার কাছে কত টাকা আছে, মানে এটা আমার আয় হচ্ছে কত টাকা? টোটাল 12,000 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমার আয় 12,000 টাকা, আমার তো 2,000 টাকা ধার নেওয়া আছে, তাই তো? ঠিক সেরকম সরকারের আয়ের মধ্যে কিছু টাকা আছে যেটা সরকার অন্যের কাছ থেকে ধার নিয়ে আয় করেছে, অন্যের কাছ থেকে ধার নেওয়া টাকা আছে যেটা আবার পরে শোধ করতে হবে। তাহলে সেটা তো অ্যাকচুয়াল আয় নয়, সরকারের লায়াবিলিটি একটা, তাই তো? তাহলে এই যে সরকারের যে আয়টা, তার থেকে যদি আমি ওই যে যেটা ধার নিয়েছে সেটা বাদ দিয়ে দিই, তখন সেটা যদি এক্সপেন্ডিচার থেকে বিয়োগ করি, তখন আমরা পাবো হচ্ছে ফিসকাল ডেফিসিট। তাহলে বাজেট ডেফিসিট মানে টোটাল এক্সপেন্ডিচার টোটাল রিসিপ্টস, এর মধ্যে সরকার যে 2,000 টাকা ধার করেছে সেটাও আছে, আর টোটাল রিসিপ্ট থেকে আমি যদি 2,000 টাকা বাদ দিয়ে দিই, মানে সরকারের টোটাল রিসিপ্ট থেকে যদি 2,000 টাকা যেটা ধার নিয়েছিল সেটা বাদ দিলে সরকারের কত টাকা হচ্ছিল? 12,000 টাকা থেকে 10,000 টাকা হচ্ছিল। আচ্ছা, তাহলে তখন এক্সপেন্ডিচার থেকে যদি আমি বাদ দিই, অ্যাকচুয়ালি সরকারের কত ডেফিসিট সেটা আমি পেয়ে যাচ্ছি। আয়ের মধ্যে থেকে বরংটা বা ধারটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এক্সপেন্ডিচার থেকে বিয়োগ করলে আমি পাবো হচ্ছে ফিসকাল ডেফিসিট। এটা আরো ডিটেলসে সরকারের ডেফিসিট কত আছে বা ঘাটতি কত আছে সেটা আরো ডিটেলসে পাওয়া যায়। ঠিক আছে, বাজেট ডেফিসিটে কি? টোটাল আয়, টোটাল আয়ের মধ্যে তো ধার করা আয়ও আছে, তাহলে ধার করা আয়টা যদি বাদ দিই, তখন আরো ডিটেলসে সরকারের সত্যি সত্যি কত ডেফিসিট আরো বেশি সেটা আমরা পেয়ে যাচ্ছি, ঘাটতি আরো বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে। ঠিক আছে, এটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট। ঠিক আছে, ফিসকাল ডেফিসিট মানে কি? টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্টস এক্সেপ্ট বড়োয়িং এন্ড আদার লাইবিলিটিস। বড়োয়িং বাদ দিলে, ধারটা বাদ দিলে রিসিপ্ট থেকে, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ফিসকাল ডেফিসিট। ঠিক আছে, বা আমরা বলতে পারি এই টোটাল এক্সপেন্ডিচার টোটাল রিসিপ্টটাকে আবার কি বল? বাজেট ডেফিসিট। তাহলে বাজেট ডেফিসিট প্লাস বড়োয়িং, বাজেট ডেফিসিটের সাথে আমি যদি সরকারের কত টাকা বড়োয়িং আছে সেটা যোগ করে দিই, আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ফিসকাল ডেফিসিট। এইভাবে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যাই হোক, এই ফিসকাল ডেফিসিটটা সরকারের সবসময় বেশি হচ্ছিল, সেই জন্য বিভিন্ন রকম কমিটি, বিভিন্ন রকম অ্যাক্ট আনা হচ্ছিল
সরকার আনছিল যাতে ফিসকাল ডেফিসিটটা কমানো যায়। বিভিন্ন রকম কমিটি রেকমেন্ড করছিল ফিসকাল ডেফিসিটটা কমিয়ে এতর মধ্যে আনতে হবে। সরকারের যদি ডেফিসিট বাড়তে থাকে তাহলে সরকার কিভাবে সেই ঘাটতিটা পূরণ করবে? সেই জন্য বিভিন্ন রকম যারা এক্সপার্ট কমিটি তারা একটা একটা নিয়ম কানুন বলে দিচ্ছিল যে এতর বেশি ডেফিসিট করা যাবে না, সরকারের চেষ্টা করতে হবে ডেফিসিট কমানোর, ঘাটতি কমানোর। ঠিক আছে? তো এই যে ডেফিসিটটাকে কমানোর জন্য দ্য ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট সরকার পাশ করে 2003 সালে। যে অ্যাক্টের মাধ্যমে আমরা কি করব, একটা আইন করব যাতে কোনো সরকার এসেই ডেফিসিট এর বেশি না বাড়াতে পারে। তো 2003 সালে একটা অ্যাক্ট পাস হয়, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটাকে শর্টে এফআরবিএম অ্যাক্ট বলা হয়। এফআরবিএম অ্যাক্ট 2003 সালে এটা বলছে যে দ্যাট the center should take appropriate measures to limit the fiscal deficit up to 3% of GDP by 31st March 2021। বলছে 2021 সালের 31শে মার্চের মধ্যে সরকারের উচিত জিডিপি এর 3%-এ নামিয়ে আনা ফিসকাল ডেফিসিট। ঠিক আছে? সেই সময় ফিসকাল ডেফিসিট 6% হতো, মানে জিডিপি যদি 100 টাকা হয় তার 6 টাকা হচ্ছিল ডেফিসিট সরকারের। তো এই এফআরবিএম অ্যাক্ট 2003 সালে বললো সেটাকে 3-এর মধ্যে আনতে হবে। জিডিপি যদি 100 টাকা হয় তাহলে 3 টাকার বেশি সরকারের ডেফিসিট হওয়া চলবে না। তাহলে এই যে এটা করতে বলে 2021 সালের 31শে মার্চের মধ্যে। ঠিক আছে? এফআরবিএম অ্যাক্টের মাধ্যমে। এরপরে এনকে সিং কমিটি বলে একটা কমিটি হয়, যেটা 2016 সালে কনস্টিটিউট হয়। রেকমেন্ডেড দ্যাট, বললো যে গভর্নমেন্ট শুড টার্গেট এ ফিসকাল ডেফিসিট of 3% of the GDP in the year up to March 2020। তাহলে 31শে মার্চ 2020-র মধ্যে 3%-এ নামিয়ে আনতে হবে। আর 2020 থেকে 21-এর মধ্যে বললো 2.8%-এ নামিয়ে আনতে হবে। আর 2023-এর মধ্যে সেটা 2.5%-এ নামিয়ে আনতে হবে। এটা কে বললো? এনকে সিং কমিটি। ঠিক আছে? তারা আরো কমাতে বললো এই কমিটি। ওকে, তা ফিসকাল ডেফিসিট নিয়ে এই জিনিসগুলো হয়েছে, এগুলো পরীক্ষা আসতে পারে যে এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী ফিসকাল ডেফিসিট কত পার্সেন্ট, জিডিপি এর কত পার্সেন্ট নামানোর কথা হয়েছিল? 3%। ঠিক আছে? এনকে সিং কমিটির সুপারিশ করেছিল কত পার্সেন্ট নামাতে 2023-এর মধ্যে? 2.5%। 2021-এর মধ্যে 3%, 2.8%। আর 2020-র মধ্যে 3% নামাতে বলেছিল। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে যে কত পার্সেন্ট কোন কমিটি সুপারিশ করেছিল কবে। ঠিক আছে? তাহলে ফিসকাল ডেফিসিটের পরে আরো ভিভিডলি, আরো পরিষ্কার ভাবে সরকারের ডেফিসিট সম্বন্ধে একটা চিত্র পাওয়ার যে ডেফিসিট পদ্ধতি আছে ডেফিসিট মাপার, সেটার নাম হচ্ছে প্রাইমারি ডেফিসিট পদ্ধতি। প্রাইমারি ডেফিসিট মানে হচ্ছে ফিসকাল ডেফিসিট থেকে যদি ইন্টারেস্ট পেমেন্টটা বাদ দিই আমরা, তাহলে সরকারের ব্যয়ের মধ্যে এমন কিছু ব্যয় আছে যেটা হচ্ছে সরকার লোনের ইন্টারেস্ট পেমেন্ট করে। ঠিক আছে? মানুষের জন্য ব্যয় করছে না, ওটা আগে নেওয়া লোনের ইন্টারেস্টটা পেমেন্ট করার জন্য ব্যয় করছে। তাহলে এই ফিসকাল ডেফিসিট থেকে যদি আমরা সরকারের এই ইন্টারেস্ট পেমেন্টের যে ব্যয়টা বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা আরো ভিভিডলি পাবো সরকার সত্যি মানুষের জন্য কত টাকা খরচ করছে। ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট পেমেন্টটা তো আগের লোনের টাকা শোধ করছে, সেই টাকাটা যদি আমরা বাদ দিই ফিসকাল ডেফিসিট থেকে, আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে প্রাইমারি ডেফিসিট। ঠিক আছে? প্রাইমারি ডেফিসিট হচ্ছে আরো ভিভিডলি, আরো পরিষ্কার ভাবে সরকারের আয় এবং ব্যয়ের চিত্রটা বা পাবলিক ফিনান্সের চিত্রটা আরো ভিভিডলি, আরো পরিষ্কার ভাবে বোঝা যায় এই যে প্রাইমারি ডেফিসিট এর মাধ্যমে। ঠিক আছে? পরীক্ষা আসতে পারে ইকুয়েশন দিয়ে, প্রাইমারি ডেফিসিট বলতে কি বোঝানো হয় দিয়ে এই ইকুয়েশনটা দিয়ে দিল, প্রাইমারি ডেফিসিট সমান ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। ঠিক আছে? এবার আমরা ডেফিসিট পড়লাম, সরকারের আয় থেকে হয়, ব্যয় থেকে হয় পড়লাম। সরকারের বাজেটের টাইপস অফ বাজেট, এর থেকেও কোশ্চেন আসে যে বাজেট কত রকমের হয় কি, সেগুলো আমরা জানবো। প্রথমে বলছে ব্যালেন্স বাজেট। The government may spend an amount equal to the revenue collects। 100 টাকা সরকারের রিসিভস হয়েছে আর সরকার 100 টাকাই ব্যয় করেছে, তাহলে কি এখানে হচ্ছে ইকুয়াল বাজেট, মানে ব্যালেন্স বাজেটটা কি, এই ব্যালেন্সটাকে কি বলবো? ব্যালেন্সড বাজেট, মানে যত টাকা আয় ঠিক তত টাকা ব্যয়। সারপ্লাস বাজেট কি, আয় হয়েছে 100 টাকা, সরকার ব্যয় করেছে 80 টাকা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? +20 হচ্ছে সরকারের সারপ্লাস।
মানে আয় যখন বাজেটে যদি সরকার আয়টা ব্যয়ের থেকে বেশি দেখায় তখন সেটাকে সারপ্লাস বাজেট বলে। এরপরে ডেফিসিট বাজেট, উল্টোটা, ব্যয় হয়েছে 100 টাকা, 80 টাকা আয় হয়েছে, তাহলে এখানে -20। ঠিক আছে, এটা হচ্ছে কি সরকারের ডেফিসিট হয়েছে, ডেফিসিট বাজেট বলা হয়। যখন ব্যয় বেশি দেখায় সরকার বাজেটে, আয়টা কম দেখায়, তখন সেটাকে বলা হয় ডেফিসিট বাজেট। আউটকাম বাজেট, ইট বাজেট কনভার্টস আউটলেস ইনটু outcome by planning the expenditure, fixing appropriate targets, quantifying uh, deliverable in each scheme, and bringing to the knowledge of all the outcome of each scheme program under various ministers. তাহলে কোনো একটা স্কিম সরকার করছে, সেই স্কিমের জন্য কত টাকা খরচ হতে পারে, ঠিক আছে, তার জন্য কত মানুষের কি হতে পারে, কত থেকে আয় হতে পারে, এই যে আউটকাম গুলো যখন আগের থেকে হিসাব করে সরকার বাজেটে প্রকাশ করে, তখন সেটাকে বলা হচ্ছে আউটকাম বাজেট। এবার হচ্ছে জেন্ডার বাজেট। It is not an accounting exercise but an ongoing process of keeping a gender perspective in policy program formulation, its implementation and review. তাহলে জেন্ডার ওয়েটিং কাকে বলে? যদি বাজেটে সরকার মেয়েদের জন্য কত টাকা খরচ করা হচ্ছে এবং ছেলেদের জন্য আলটিমেটলি কত টাকা খরচ করা হচ্ছে, সেটাও একটা হিসাব প্রকাশ করে যে এটা মেয়েদের জন্য, ফিমেলদের জন্য, এটা মেলদের জন্য খরচ করা হলো, তখন সেটাকে বলা হচ্ছে জেন্ডার বাজেটিং। ঠিক আছে, এখানে মেল ফিমেলের পিছনে এক বছরে কত টাকা খরচ করা হচ্ছে দেশের, সেটা হিসাব দেওয়া থাকে। জিরো বেসড বাজেট, মানে আগের বছরের বাজেটের সাপেক্ষে আগের বাজেটে দেখা যাচ্ছে কোনো একটা ক্ষেত্রে ডেফিসিট ছিল, কিন্তু ডেফিসিট শূন্য ধরে নিয়ে এই বছর আমার নতুন করে বাজেট করছে। ঠিক আছে, সেটাকে বলা হয় জিরো বেসড বাজেট। মানে আগের বছরের যে ডেফিসিট আছে সেটাকে জিরো ধরে নিল, নিয়ে এবছর আবার নতুন করে সরকার বাজেট করছে, সেটাকে বলছে জিরো বেসড বাজেট। এরপরে আসছে সানসেট বাজেট। স্কিম আর অ্যানাউন্সড উইথ ডেডলাইন ডিজাইন টু সেলফ ডিস্ট্রাক্ট উইদিন আ প্রেসক্রাইব টাইম। কোন একটা স্কিম এই সময়ের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করবো, বাজেটে ভাবে দেওয়া থাকে যে এই স্কিমটা এর মধ্যে ইমপ্লিমেন্ট করতেই হবে, টাইম পিরিয়ড দেওয়া যেটা টাইম, তখন সেই বাজেটকে বলা হয় সানসেট বাজেট। ঠিক আছে, এর মধ্যে না হলে আর হবে না, এই ডেডলাইনের মধ্যে করতেই হবে, এরপরে আর হবে না, এরকম ডেডলাইন ঠিক করে দেয় যে ক্ষেত্রে, সেগুলোকে বলা হয় সানসেট বাজেট। নেক্সট যেটা আসছে, যে যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকাল বলতে কি বোঝানো হয়? আমরা জেনেছিলাম যে পাবলিক ফিনান্সের একটা হচ্ছে কম্পোনেন্ট হলো ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি কি জিনিস আমরা জানবো। এর আগে আমরা যখন ব্যাংকিং পড়েছি তখন মনিটারি পলিসি করেছি। মনিটারি পলিসি হচ্ছে আরবিআই যে পলিসিগুলো নিয়ে রাখে দেশের গ্রোথের জন্য এবং প্রাইস স্টেবিলিটির জন্য বা ইনফ্লেশন কমানোর জন্য, সেই পদ্ধতিগুলোকে বা পলিসিগুলোকে বলা হয় মনিটারি পলিসি। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসিগুলো নিয়ে থাকে দেশের গ্রোথের জন্য এবং প্রাইস স্টেবিলিটির জন্য, সেই পলিসিগুলোকে বলা হয়ে থাকে ফিসকাল পলিসি। দ্য ইউজ অফ গভর্নমেন্ট ট্যাক্সেশন অ্যান্ড এক্সপেন্ডিচার পলিসিস লাইক ট্যাক্স পলিসি, expenditure policy, investment or disinvestment strategies, debt, surplus management to obtain the macroeconomic goals. তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এই পলিসিগুলো নিয়ে থাকে। ট্যাক্স কিভাবে কালেকশন করবে তার জন্য কিছু পলিসি নেয়, সরকারের টাকাটা কিভাবে তারা খরচা করবে, কোন ক্ষেত্রে খরচা করবে বেশি, কোন ক্ষেত্রে করবে না, কিভাবে সরকারের ঋণটা কমাবে, ধার বরোয়িং এর পরিমাণটা কমাবে, ইত্যাদি ক্ষেত্রে যে পলিসিগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে, সেই পলিসিকে ইকোনমির ভাষায় বলা হয় ফিসকাল পলিসি। মনিটারি পলিসি কি? ইউজ অফ দ্য চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট, মানি সাপ্লাই টু অবটেইন দ্য ম্যাক্রোইকোনমিক গোলস। তাহলে আরবিআই বিভিন্ন রকম মনিটারি পলিসির যে চেঞ্জ গুলো করে থাকে, ব্যাংক রেট, রেপো রেট, আগের ক্লাসে আমরা জেনেছি, ইত্যাদি কমানো বাড়ানো, এগুলোকে বলা হয় মনিটারি পলিসি। ফিসকাল পলিসি কে নিয়ে থাকে? সেট বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট, গভর্নমেন্ট সরকার নিয়ে থাকে। মনিটারি পলিসি কে নেয়? সেট বাই দা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে থাকে। নো স্পেসিফিক টার্গেটস, ফিসকাল পলিসিতে কোনো স্পেসিফিক টার্গেটস থাকে না। আর মনিটারি পলিসির মেন টার্গেট হচ্ছে কি? মেন টার্গেট হচ্ছে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা, মার্কেটে যাতে কোনো জিনিসের দাম না বেড়ে যায়, প্রাইসটাকে স্টেবল করা, ডিপ্রেশন হয়ে গেলে সেটাকে আবার আহ, যাতে সেটা স্টেবল হয় প্রাইসটা, ইত্যাদি হচ্ছে মনিটারি পলিসির মেন টার্গেট। প্রাইস স্টেবিলিটি বা ইনফ্লেশন টার্গেট হচ্ছে মনিটারি পলিসির মেন টার্গেট। ফিসকাল পলিসি কি জিনিস আমরা জানলাম যে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নেওয়া বিভিন্ন পলিসি।
এই ফিসকাল পলিসি দু রকমের হয়ে থাকে, তিন রকমের। একটা হচ্ছে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, আর একটা হলো নিউট্রাল ফিসকাল পলিসি। ঠিক আছে, এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি কি? ইট সিক্স টু ইনক্রিজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি বাই পুটিং মোর মানি ইনটু দ্য মার্কেট। তাহলে আমরা যদি দেখি কোনো বছর সরকার মার্কেটে আরো বেশি বেশি করে টাকা পাঠাচ্ছে, মানুষের হাতে যাতে প্রচুর টাকা যায়, ঠিক আছে, সেটাকে আমরা বলতে পারি এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। আমাদের স্টেট গভর্নমেন্ট যেটা নিচ্ছে এখন, সেটা এক ধরনের এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে মানুষকে হাতে টাকা দিচ্ছে, ঠিক আছে, এটা এক ধরনের এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। ঠিক আছে, এবং আফটার দ্য লকডাউন, কোভিড-19 জন্য যে লকডাউন হয় 2 বছর, সেই লকডাউনের পরে অনেক ইকোনমিস্ট এবং অনেক দেশই এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি নিয়েছিল। অনেক ইকোনমিস্ট ইন্ডিয়ার ক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্টকে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি নিতে বলেছিল, রেকমেন্ড করেছিল। ঠিক আছে, এক্সপ্যানশনারি মানে মানুষের হাতে আরো টাকা বেশি করে পৌঁছে দেওয়া, বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া, মার্কেটে আরো বেশি টাকার যোগান দেয়, এটাকে বলা হয় এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। কন্ট্রাকশনারি ঠিক তার উল্টোটা, ইট সিক্স টু ডিক্রিজ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি বাই টেকিং আউট মানি ফ্রম দ্য মার্কেট। তাহলে সরকার কি করবে? মানুষের হাতে টাকা দেবে না, যা টাকা আছে সেগুলোকে আরো নিয়ে নেবে, যাতে ইকোনমিটা আরো স্লো হয়ে যায়। এরকম ধরনের যে ফিসকাল পলিসি যদি সরকার নিয়ে থাকে, এটাকে বলা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। নিউট্রাল ফিসকাল পলিসি, গভর্নমেন্ট স্পেন্ডিং ইজ ইকুয়াল টু দ্য ট্যাক্স রেভিনিউ। যে পরিমাণ রেভিনিউ গভর্নমেন্ট কালেক্ট করছে সেই পরিমাণ এক্সপেক্ট করছে, এটাকে বলা হয় নিউট্রাল। না বেশি না বাড়াচ্ছে ইকোনমিক টাকা, না কমাচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় নিউট্রাল ফিসকাল পলিসি। এবার এই ফিসকাল এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি সাধারণত কোন পরিস্থিতিতে নিয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট? বলছে অ্যাডপ্টেড ইন রেসপন্স টু কন্ট্রাকশন ইন দ্য বিজনেস সাইকেল অ্যান্ড প্রিভেন্ট ইকোনমিক রিসেশন। এমন যদি পরিস্থিতি তৈরি হয় ইকোনমিতে যে বিজনেস সাইকেল, ইকোনমির গ্রোথ একদম কমে যায়, রিসেশনে চলে যায়, ইকোনমির গ্রোথ হচ্ছে না, যারা প্রোডাকশন করে, প্রডিউস করে জিনিসপত্র, তারা তাদের জিনিস বিক্রি করতে পারছে না কারণ মানুষের হাতে টাকা নেই। ইকোনমি যদি একদম স্লো ডাউনে চলে যায়, তখন সরকার সাধারণত এক্সপেন্সনারি ফিসকাল পলিসি নিয়ে থাকে। ঠিক আছে, আর এটা কন্ট্রাকশনারি কখন নিয়ে থাকে? ইট ডিজাইন টু কমব্যাট রাইজিং ইনফ্লেশন। কোনো জিনিসের দাম যদি অতিরিক্ত বেড়ে যায়, মানে কি ডিমান্ড বেশি, মানুষের হাতে এত টাকা, তারা জিনিস কেনার জন্য লাইন দিয়েছে, তখন যারা দোকানদার বা যারা প্রোডাক্ট প্রডিউসার, তারা কি করবে? জিনিসের দাম বাড়িয়ে দেবে আরো। এত কাস্টমার, যে বেশি টাকা দেবে তার কাছ থেকে তাকে আমি জিনিস বিক্রি করবো। এরকম যদি বিশাল ইনফ্লেশনের পরিস্থিতি তৈরি হয়, তখন সরকার কিন্তু এই কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি নিয়ে থাকে। ঠিক আছে, বলছে মেজার্স লোয়ারিং অফ ট্যাক্সেস অ্যান্ড ইনক্রিজ, এর জন্য কি কি মেজার নিয়ে থাকে? এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি কিভাবে নিয়ে থাকে সরকার? বলছে লোয়ারিং ট্যাক্স, ট্যাক্স কমিয়ে দেয় যাতে মানুষকে ট্যাক্স কম দিতে হয়, তার ফলে মানুষের হাতে টাকাটা বেশি থাকবে। ইনক্রিজ গভর্নমেন্ট স্পেন্ডিং আর দ্য কম্পোনেন্টস অফ দ্য এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। সরকার আরো বেশি বেশি করে খরচ করবে মানুষের পিছনে, মানে বিভিন্ন রকম লক্ষ্মীর ভান্ডার, তারপরে এরকম যা যা স্কিম হয় তার মাধ্যমে মানুষের হাতে টাকা দেবে, গভর্নমেন্ট স্কিম রেন্ডিংটা বাড়িয়ে দেবে, ঠিক আছে, দিয়ে মানুষের হাতে টাকা দেবে, এগুলোর মাধ্যমে নিয়ে থাকে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। আর কন্ট্রাকশনারি নিয়ে থাকে কিভাবে? রিডাকশন ইন গভর্নমেন্ট স্পেন্ডিং, যা স্কিম আছে মানুষকে টাকা দেওয়ার সেগুলো বন্ধ করে দেবে। রিডাকশন ইন দ্য রেট অফ মানি এক্সপেনশন বাই আ সেন্ট্রাল ব্যাংক অর রাইজিং ট্যাক্সেস বাই দ্য গভর্নমেন্ট, ট্যাক্স বাড়িয়ে দেবে, ঠিক আছে, যাতে মানুষের কাছ থেকে আরো টাকা বেশি শুষে নিতে পারে সরকার, ট্যাক্স বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। বিভিন্ন রকম ব্যাংকগুলোকে বলবে যে আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিন, মানুষ যাতে টাকা না পায়, ইত্যাদির মাধ্যমে সরকার কিন্তু কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি নিতে পারে। তো এই লকডাউনের সময়, লকডাউনের পরে যখন আস্তে আস্তে ইকোনমি দুর্বল হয়ে যাচ্ছে, ইকোনমি একদম পুরো গতি একদম কমে যায়, প্রোডাকশন একদম নিচে চলে যায়, গ্রোথ নিচে চলে যায় দেশের, তখন বিভিন্ন ইকোনমিস্ট সাজেস্ট করেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, যে তারা যেন এক্সপেনশনারি ফিসকাল পলিসি নেয়। ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেইভাবে কোন রকম এক্সপেনশনারি ফিসকাল পলিসি লকডাউনের পরে নেয়নি। ঠিক আছে, এবং লাস্ট যে ইকোনমিক সার্ভে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে, তার যুক্তি দিয়েছে যে আমরা এমনও দেখেছি দৃষ্টান্ত যেখানে এক্সপ্যানশনারি, আমাদের দেশেই রাজীব গান্ধীর সময় একবার এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি নেওয়া হয়েছিল। ঠিক আছে, কিন্তু আমি যদি মানুষের হাতে টাকা দিই,
মানুষ যে সেটা তার ইকোনমি কোনো কিছু কেনার জন্য খরচ করবে, এটা কি হবে? এটা কি শিওর? এটা তো নাও হতে পারে। মানুষ তো এমন হতে পারে ওই টাকাটা জমিয়ে রাখলো, বা আগের যা ধার ছিল সেই ধার শোধ করার জন্য টাকাটা শোধ করলো। তাহলে অ্যাকচুয়ালি তো ইকোনমিতে স্পেন্ডিং হবে না। মানুষ গাড়ি কিনতে যাবে না, মানুষ বাড়ি কিনতে যাবে না সেই টাকা দিয়ে। মানুষ কি করলো, আগের ধারটা মেটাচ্ছে, সেই টাকা দিয়ে লোন মেটাচ্ছে, বা সেই টাকাটা দিয়ে জমিয়ে রাখছে যে ভবিষ্যতে যদি আমার শরীর খারাপ হয় তখন খরচা করবো। তাহলে কি অ্যাকচুয়ালি এক্সপেনশনারি করলেও যে ইকোনমিক গ্রোথ হবে এরকম কোনো কথা নেই। এটা সরকারের যুক্তি, লাস্ট ইকোনমিক সার্ভেতে সরকার দেয়। এই জন্য আমরা এক্সপেনশনারি ফিসকাল পলিসি আমরা নিইনি। আমরা অনেক দেশে দেখেছি এক্সপেনশনারি ফিসকাল পলিসি নিয়েও ইকোনমির গ্রোথ হয়নি। ঠিক আছে, সেই জন্য আমরা ধীর গতিতেই গ্রোথ হোক, কিন্তু গ্রোথটা যেন পার্মানেন্ট হয় সেটাই আমরা চাইছি, সেটাই আমরা আমাদের হচ্ছে মোটিভ। এটা লাস্ট ইকোনমিক সার্ভেতে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা যুক্তি দিয়েছিল যে হোয়াই দে ডিড নট টেক দ্য এক্সপেনশনারি ফিসকাল পলিসি আফটার দ্য কোভিড-19 লকডাউন। ওকে, তো ফিসকাল পলিসি এই তিন রকমের হয়ে থাকে। এরপরে যে কনসেপ্টটা আমরা জানবো সেটার নাম হচ্ছে ডেফিসিট ফিনান্সিং। ডেফিসিট ফিনান্সিং মানে কি? মানে আমরা দেখেছি আগে ডেফিসিট মানে ঘাটতি, তো এই ঘাটতিটা সরকার কিভাবে পূরণ করে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডেফিসিট ফিনান্সিং। সরকারের যদি ঘাটতি হয়, ব্যয়টা আয়ের থেকে বেশি হয়ে যায়, তখন সেই টাকাটা সরকার কিভাবে পূরণ করে। আমাদের যদি ব্যয় আয়ের থেকে বেশি হয়ে যায়, আমরা কি করি? আমাদের হয় এই আমার ঘড়িটা বিক্রি করে দিতে হবে, নাইলে আমার বন্ধুর কাছ থেকে আমার ধার নিতে হবে, নিয়ে আমার ঘাটতিটা পূরণ করতে হবে। ঠিক সরকারেরও এরকম বিভিন্ন পদ্ধতি আছে তাদের ঘাটতি পূরণ করার, সেগুলোকে বলা হয় ডেফিসিট ফিনান্সিং। মানে হাউ গভর্নমেন্ট ফিনান্স দ্য ডেফিসিট, ঘাটতিকে কিভাবে ফিনান্স করে বা পূরণ করে সেটাকে বলা হচ্ছে ডেফিসিট ফিনান্সিং। ডেফিসিট ফিনান্সিং মিনস জেনারেটিং ফান্ডস টু ফিনান্স দ্য ডেফিসিট। একটা ডেফিসিট হয়েছে, সেই ডেফিসিটটাকে ফিনান্স করার জন্য, টাকা দেওয়ার জন্য যে ফান্ড জেনারেট করার যে পদ্ধতি সেটাকে বলা হয় ডেফিসিট ফিনান্সিং। রেজাল্টস ফ্রম এক্সেস অফ দ্য এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ। ডেফিসিট কখন হয়? যখন রেভিনিউ কালেকশনের থেকে এক্সপেন্ডিচার বেশি করে ফেলে সরকার, তখনই ডেফিসিট হয়। সেই ডেফিসিটটাকে পূরণ করার যে ফান্ড জেনারেট করার পদ্ধতি সেটাকেই বলা হয় ডেফিসিট ফিনান্সিং। সোর্সেস অফ ডেফিসিট ফিনান্সিং মানে কিভাবে সরকার ডেফিসিট ফিনান্সিং করে থাকে। এক, এক্সটার্নাল এডস, বিদেশ থেকে যদি ধার নিয়ে করতে পারে। এক্সটার্নাল গ্রান্টস, বিদেশ থেকে অনুদান নিয়ে করতে পারে। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বড়োয়িং, বিদেশ থেকে বা দেশের ভিতর থেকে ধার নিয়ে, টাকা ধার নিয়ে সেই ঘাটতিটা পূরণ করতে পারে। প্রিন্টিং কারেন্সি, এবং শেষে যদি তাও না পায়, ওগুলো যদি না পায়, তখন কি করবে? নতুন নোট ছাপাবে, ছাপিয়ে যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটাকে পূরণ করবে। এটা হচ্ছে লাস্ট ওয়ে, লাস্ট রিসর্ট। যখন এইগুলো ফেল, বিদেশ থেকে ধার পাচ্ছে না, গ্রান্টস পাচ্ছে না, দেশের মধ্যে থেকে ধার পাচ্ছে না সরকার, বা এক্সটার্নাল এডস পাচ্ছে না, তখন শেষে সরকার প্রিন্টিং কারেন্সি করতে বাধ্য হয়, নতুন কারেন্সি ছাপায়। আর নতুন কারেন্সি ছাপালে সেগুলো তো একটা বাক্সে রেখে দিলে তো হবে না ইকোনমিক গ্রোথ। কি করবে? মানুষের মধ্যেই দেবে। আর মানুষের মধ্যে যদি টাকা বেশি হয়ে যায়, আমরা জানি কি হয়, ইনফ্লেশন তৈরি হয়। মানুষের হাতে যদি টাকা বেশি চলে যায় এবং যদি মার্কেটে প্রোডাকশন একই রকম থাকে, অনেক মানুষ সেখানে দৌড়বে কিনতে, জিনিসটা টাকা আছে কিনতে যাচ্ছে, তখন কি হবে? জিনিসের দামটা অটোমেটিক বেড়ে যাবে, ইনফ্লেশন তৈরি হবে। সেটাই বলছে প্রিন্টিং নিউ কারেন্সি নোটস ইনক্রিজেস দ্য ফ্লো অফ মানি ইন দ্য ইকোনমি। তাহলে ইকোনমিতে টাকার ফ্লো বাড়িয়ে দেয় প্রিন্টিং, যদি নতুন নোট যদি ছাপায় সরকার। যেটা বলছে লিডস টু ইনক্রিজ ইন দ্য ইনফ্লেশনারি প্রেসার, এর ফলে ইনফ্লেশনটা বেড়ে যায়, হুইচ লিডস টু রাইজ অফ দ্য প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য কান্ট্রি। এবং কান্ট্রিতে, দেশে জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, তাহলে প্রিন্টিং কারেন্সি এটা খুবই ইকোনমির জন্য খারাপ। এর ফলে কি তৈরি হয়? ইনফ্লেশনারি প্রেসার তৈরি হয়, ইকোনমিতে ইনফ্লেশন তৈরি হয়, জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়।